আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের রাজনীতিতে দেখেন সমস্ত দলগুলো একত্রিত হতে পারছে না। দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে। বিএনপি বলছে এক কথা, জামাত বলছে এক কথা, নতুন দল গঠন করেছে তারা বলছে এক কথা। তারা আসলে কি চাচ্ছে? প্রত্যেকেই সংস্কার চাচ্ছে দেশে। আগে সংস্কার করতে হবে, পরে নির্বাচন হবে। আগে সংস্কার, পরে নির্বাচন। আগে ছিল সংস্কার, এরপরে হচ্ছে ন্যূনতম সংস্কার, এখন হচ্ছে মৌলিক সংস্কার। এই সংস্কারগুলো না হলে বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন পরে হবে। দেখেন আজকে বিভিন্ন দল যে সংস্কারের কথাগুলো বলছেন, এই সংস্কারের কথা 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে আসছে। 17 বছর এই কথাগুলোই বলে আসছে। বাংলাদেশে এই জালেম স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে হবে, এ দেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে বাঁচাতে হবে, এদেশকে পুনর্গঠন করতে হবে, বিভিন্ন জায়গায় সংস্কার করতে হবে। এই কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর বলে আসছে। তারেক রহমান এই কথাগুলো বলছেন বিধায়ী তারেক রহমান তার বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে উনি হারিয়েছেন। বিএনপির বড় বড় নেতাকর্মীরা জেল খেটেছেন। মাঠ পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্র নেতা পর্যন্ত তাদের বসত বাড়ি ছিল জেলখানা। তারা ঘরে বসবাস করতে পারে নাই, নিজ বসত ভিতর ছেড়ে তারা যাযাবনের মতো জীবনযাপন করেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী এই 17 বছর শুধু আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রাম। কেন? শুধু সংস্কার। সব বিভাগই সংস্কার দরকার, এটা তারেক রহমান আগের থেকে বলে আসছে। বলতে বলতে দেখেন যখন জুলাই আসলো তখন কোঠা বিরোধী আন্দোলন শুরু হলো। কোঠা বিরোধী আন্দোলনের সময়ও এই কোঠা বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানতো না যে এটা এক দফার আন্দোলন শুরু হবে এবং এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হবে। যখন দেখেন এই আন্দোলন শুরু হলো তখন ওই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার বিএনপির অফিস ভাঙচুর করলো, মিথ্যা নাটক সাজালো, প্রতিদিন শত শত নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করলো। 1 থেকে 4 তারিখ পর্যন্ত আগস্টে জেলখানা ভরে গেল শুধু বিএনপির নেতা কর্মীদের দ্বারা। কি দুর্ভাগ্য! অথচ তারেক রহমান যখন দেখলো যে এই স্বৈরাচার হাসিনার পতনের জন্য বৈষম্যের যে ছাত্র জনতা আন্দোলন করছে, এটাকে আরেকটু বেগবান ত্বরান্বিত করার জন্য সমস্ত দলের সাথে কথা বলেই তারেক রহমান এক দফা আন্দোলনের কথা বললেন যে আমরা চাই শুধু স্বৈরাচার শেখ হাসিনার পতন, তা না হলে দেশ বাঁচবে না, এদেশের মানুষ বাঁচবে না। জিহাদের মাঠে যাওয়ার জন্য বাবা যেমন তার সন্তানকে জিহাদের ময়দানে ছেড়ে দেন, ঠিক এমনইভাবে তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রত্যেকটা পরিবার তার ছেলেকে, তার বউকে, তার মেয়েকে, তার ভাইকে, তার দাদাকে, সবাইকে এই গণ অভ্যুত্থানের আন্দোলনে শরিক হওয়ার জন্য নির্দেশ দিলেন। দেখেন তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাহস পেল। শুধু বিএনপি নয়, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়ে এই আন্দোলন সফল করলেন। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবসময় বলতেন যে আপনারা ঘর থেকে বের হন, সবাই আমাদের সাথে শরিক হন, আমরা বাঁচব না, এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। ওই মুহূর্তে তারেক রহমান নির্দেশ দিলেন সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য। 1971 সালে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে যেভাবে সারা বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, ঠিক এভাবেই তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেই গণ অভ্যুত্থানের 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে। এর ফলশ্রুতিতেই এই শেখ হাসিনার সরকারের পতন হলো। এদেশের মানুষ ফিরে পেল একটি
বাক স্বাধীনতা একটি দেশ, ওই দিন মানুষ স্বাধীন হলো, এরকম একটা ব্যাপার। এজন্যই তারেক রহমানকে এই দেশের জনগণ এই গণ অভ্যুত্থানের মহান নায়ক হিসেবে মনে করে। সত্যিকারভাবে জনাব তারেক রহমান এই গণ অভ্যুত্থানের একটা মহানায়ক। তার অনুপ্রেরণাতেই দীর্ঘ 17 বছরের অবিরাম আন্দোলনের ফল হিসেবে এদেশের মানুষ পেয়েছিল একটি স্বাধীন দেশ, স্বৈরাচার মুক্ত দেশ, একটা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছিল। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এদেশের যত জনগণ, মাসুম বাচ্চারা, 4 বছর 5 বছর এর শিশুরাও এই আন্দোলন থেকে রেহাই পায় নাই, তাদের আত্মাহুতি দিতে হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ছাত্র জনতা, ছেলে মেয়ে যারাই, আমরা তাদের মাগফিরাত কামনা করি। এর সাথে বিএনপি এবং অন্যান্য দলের যে নেতাকর্মীরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের কাছে, তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু দেখেন, দুর্ভাগ্যের বিষয়, 5 তারিখের পরেই শুরু হয়ে গেল দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা। কি বিশৃঙ্খলা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত ইসলাম বিএনপির নামে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা শুরু করলো। অনেক রাজনীতিবিদ, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, তারা বলেন এখন যে এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন। একথা সত্য, নিশ্চিত এটা ছাত্র জনতারই আন্দোলন। কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের জন্য এই বিজ্ঞ রাজনীতিবিদরা মনে করেন, সুশীল সমাজ অনেকেই মনে করে যে এটার কৃতিত্ব শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। কিন্তু আমি যদি তাদের কাছে পাল্টা একটা প্রশ্ন করি, উল্টো প্রশ্ন করি, যদি বিগত 17 বছর যদি তারেক রহমান বিরামহীনভাবে এই আন্দোলন না করত, শুধু জুলাইয়ের আন্দোলনে কি এটা সফল হতো? আপনিও বলবেন নিশ্চিত এটা সফল হতো না। দীর্ঘদিনের বিভিন্ন রাজনৈতিক দলের সংগ্রামের ফসলই হচ্ছে এই গণ অভ্যুত্থানের সফলতা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস, নাহিদ, আসিফ, হাসনাত আবদুল্লাহরা যেভাবে বিএনপির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, এটা বড় দুঃখজনক। বিএনপির জামাত যেভাবে বিএনপির বিরুদ্ধে এই জামাত যে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা করেছে, এটা বড় দুঃখজনক। কিন্তু দেশের জনগণ জানে তারেক রহমানের পরিকল্পনা, তারেক রহমানের বুদ্ধিমত্তা, তারেক রহমানের বিচক্ষণতা, যে কারণে এদেশের মানুষ ওইসব প্রপাগান্ডাকে মিথ্যা বলেই প্রমাণিত করেছে। আজকে দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতারা 2টা দলে বিভক্ত। একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, আরেকটা হচ্ছে এনসিপি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, সেদিন যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। তো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে সংগঠনটা তৈরি করলেন, সেই সংগঠনের মধ্যে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোথায়? তারা কই? আজকে এনসিপি গঠন করলো নাহিদরা। এই নাহিদদের এই দলের মধ্যে বিএনপির লোক কই? বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুব দলের লোকেরা কোথায়? তাদের কমিটির মধ্যে কেউ নাই। যারা আন্দোলন করলো, যারা আন্দোলনকে সফল করলো, তাদেরকে বাদ দিয়ে আপনি এনসিপি গঠন করলেন কিভাবে করলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করলেন, সেটা কিভাবে করলেন? আজকে জামাতের লোক কোথায়? হেফাজতের লোক কোথায়? ভিভি নূরের দলের লোক কোথায়? বিএনপির লোক কোথায়? তারা তো কেউ নাই এই সংগঠনের মধ্যে। তাহলে তাদেরকে বাদ দিয়ে আপনি এরকম একটা সংগঠন তৈরি করলেন কেন? এটাই তো মানুষের প্রশ্ন। আন্দোলন করলেন সবাই একসাথে, কিন্তু আপনি কমিটি করার সময় আপনারা নিজেরা কয়েকজন বসে কমিটি করলেন। কেন করলেন? আপনাদের কার্যক্রমের কারণে এমনটা না হয়ে যায়, এদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে আপনাদের দলের সংস্কার চেয়ে বসে। আপনারা মাথায় রাখবেন। এবং কেন এনসিপি এবং
জামাত ইসলাম এখন নির্বাচন চাচ্ছে না, আগে সংস্কার চাচ্ছে, পরে নির্বাচন চাচ্ছে এই মুহূর্তে। এটা কেন, কি জন্য, এর ফলাফল কি, এ বিষয়ে আলোচনা করব পরবর্তী সময়। খোদা হাফেজ। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত